গরিব পরিবার থেকে উঠে আসা সাধারণ একটা ছেলে শিবা। চোখে কত রকমের স্বপ্ন। ল নিয়ে পড়ালেখা করে একজন ক্রিমিনাল লয়ার হবে, গরিব দুঃখীদের জন্য ইনসাফের লড়াই করবে। কিন্তু এক রাতে এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়ে যায়, যেই ঘটনা শিবা ফেঁসে যায় মার্ডার রহস্যের এক এমন বেড়া জালে, যেখানে প্রতিটা প্রমাণ, প্রতিটা চিত্র শিবার বিরুদ্ধেই। কি হবে এখন শিবার সাথে? কিভাবে বা সে নিজেকে নির্দোষ প্রমাণ করবে? সত্যি বলছি, এই মুভির প্রতিটা পরতে পরতে এমন এমন টুইস্ট আপনার জন্য অপেক্ষা করছে না, তা আপনি কল্পনাও করতে পারবেন না। আর শেষে যে এমন কিছু একটা থাকবে, সেটা তো ধারণারই বাইরে। বলছি 2026-এ মুক্তি পাওয়া কন্নড় সাসপেন্স থ্রিলার মুভি ইয়াতা ভাবা এর কথা। মুভির শুরুতেই আমরা একটা মেয়েকে দেখতে পাই, যে কিনা মাঝরাতে কোথা থেকে ফিরছিল। চারিদিকে নিস্তব্ধ, নির্জন এলাকা। মেয়েটির বারবার মনেও হয় যেন কেউ তাকে ফলো করছে। এরই মাঝে যেন কিছু লোক এসে তার উপর ঝাঁপিয়ে পড়ল, টেনে তাকে এখান থেকে ভিতরের দিকে নিয়ে গিয়ে একের পর এক তার সাথে খারাপ করার পর তাকে জানে শেষ করে দেয়। এই ঘটনার পরবর্তী সিনে দেখা যায় পুলিশের কাছে বিষয়টা গিয়ে পৌঁছালে পুলিশ তদন্ত করে এই কেসের সাথে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ স্টেশন নিয়ে এসে তাদের আচ্ছা মতো ধুলাই করা হচ্ছিল, আর বলা হচ্ছিল তাদের দোষ স্বীকার করতে। এরই মাঝে টিভি, নিউজ চ্যানেল সব জায়গায় এই খবর ছড়িয়ে পড়লে একটা নিউজ চ্যানেল তো সোজা এই কেস নিয়ে প্রশ্ন করার জন্য মিনিস্টারকে কল করে বসে। কল করে মিনিস্টারের কাছে জবাব চাইছিল যে স্যার, এরকম আর কতদিন চলবে? প্রত্যেকটা দিন আমাদের এখানে ধর্ষণ, মার্ডার এগুলো হয়ে চলেছে, আপনাদের ডিপার্টমেন্ট কি করছে? মিনিস্টার এদের একটা বলে সান্ত্বনা দিয়ে দেয় যে চিন্তা করবেন না, আমি পুলিশদেরকে ভালো মতো বলে দিচ্ছি, তারা খুব শীঘ্রই অপরাধীদের ধরে ফেলবে। এরই সাথে আগে যেন কেউ এরকম অপরাধ করতে ভয় পায়, তার জন্য আমরা নতুন আইন বানাবো। যাই হোক, এইসব বলে টলে বিষয়টা কোনোভাবে সে বুঝ দিয়ে দেয়। তারপর সিনে এখান থেকে শিফট হয়ে যায় শিবা নামের এই ছেলেটার উপর। শিবার ব্যাপারে আমরা জানতে পারি, শিবা অতি সাধারণ একটা ছেলে, ধার্মিক। ল কলেজে তার পড়ালেখা চালাচ্ছে। পড়ালেখা শেষ করে একজন ক্রিমিনাল লয়ার হবে। প্রত্যেক দিনই শিবা যেখানে মন্দির দেখত, সেখানে গিয়ে তার পুজো পাঠ শুরু করে দিত। আজকেও সে তার কাজে যাওয়ার আগে এমনটাই করছে। তারপর এখান থেকে সিন আমাদের মীরা নামের এই জার্নালিস্ট মেয়েটার উপর শিফট হয়। এই মীরা অনেক সাহসী এবং বুদ্ধিমান একজন রিপোর্টার। আপাতত সে তার বান্ধবীকে বলছে যে আমাদের চ্যানেলের জন্য আমাদের এমন একটা ব্রেকিং নিউজ প্রয়োজন, যেটা দিয়ে যেন আমাদের চ্যানেলের টিআরপি একদম হাই হয়ে যায়। এসব বলতে না বলতেই দেখা যায় মীরার কাছে একটা খবর আসে, ল কলেজের একজন ছাত্রী নাকি ধর্ষণ হয়েছে। এই খবরটা পাওয়ার সাথে সাথেই কি হয়েছে ওটা দেখানোর জন্য সিনেমাদের একদিন আগে ফ্ল্যাশব্যাকে চলে যায় সুমাতি নামের এই মেয়েটার উপর। প্রথমত সুমাতিকে দেখা যায় যে কিনা তার গাড়ি করে কলেজে আসে। তারপর তার ড্রাইভারকে কিছু টাকা দিয়ে বলে, আজ আমাদের ফেয়ারওয়েল পার্টি আছে, তাই তুমি গাড়ি নিয়ে আশপাশে থাকিও, যখন আমি বের হয়ে কল দিব তখন এসে আমাকে পিক করে নিও। সুমাতির কথা মতো ড্রাইভারও তাকে ওখানে নামিয়ে দিয়ে গাড়ি আশপাশে রেখে সে তার মতো করে চলে যায়। এদিকে সুমতিকে দেখা যায় যে কিনা তার ড্রেস চেঞ্জ করে একদম পুরো টিপটপ ভাবে রেডি হয়ে তাদের সে পার্টিতে এসে হাজির। বন্ধুবান্ধব সবাই মিলে তারা এখানে অনেক এনজয় করে। সুমতিও একটু এখানে লাল পানি টাল পানি টানে, একদম একেবারে টাল্লি হয়ে যায়। যার পরবর্তী সিনে দেখা যায় খবর আসে সুমতির এরকম নেশা চলে যাওয়ার ফয়দা উঠিয়েই কেউ তার সাথে খারাপ করে দিয়েছে, অর্থাৎ তাকে ধর্ষণ করেছে। ওই হালতে তাকে তাড়াহুড়ো করে হসপিটাল নিয়ে আসা হয়। ডক্টর চেক আপ করে জানায় যে তার হালত নাকি অনেক খারাপ। এখন এই সুমতির কেসটাই ওই জার্নালিস্ট মীরার কাছে গিয়ে পৌঁছেছে, যেখান থেকে সিন এখন আবারও প্রেজেন্টে। ইন্সপেক্টর গৌতম সুমতির এই কেসটার ইনভেস্টিগেশন শুরু করে। প্রথমতে গৌতম গিয়ে ডক্টরের কাছ থেকে সুমতির মেডিকেল রিপোর্টটা জেনে নেয়। এটা কনফার্ম হয়ে নেয় যে সুমতির সাথে অ্যাকচুয়ালি কি হয়েছে। আর এখানে সব কনফার্ম করার পর দেখা যায় গৌতম সোজা কল করে মিনিস্টারকে। এসবের মাঝে এদিকে আমরা দেখি খবরটা মীরার কাছে গিয়ে পৌঁছানোর সাথে সাথেই সেও চুপি চুপি এখানে হসপিটালে এসে বিষয়টা নিয়ে জানার চেষ্টা করছিল, তাদের চ্যানেলের জন্য নিউজ বানানোর চেষ্টা করছিল। ঠিক ও সময় দেখা যায় খবর পেয়ে মিনিস্টারও দৌড়াতে দৌড়াতে হসপিটালে এসে পৌঁছেছে। আর এইখানে আমরা জানতে পারি এই সুমাতির যে মেয়েটার সাথে এখন খারাপ হয়েছে সে অন্য কেউ না, সে হচ্ছে এই মিনিস্টারেরই মেয়ে। এখন মিনিস্টারের নিজের মেয়ের সাথে এইসব হয়ে গেল। মিনিস্টার তো তার মেয়ের এমন হালত দেখে ওইখানে অজোরে কান্না করতে শুরু করে দেয়। কান্না করতে করতে বলছিল, এতদিন বাকি মেয়েদের সাথে এইসব হচ্ছিল, আমি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, কিছু করতে পারলাম না, আজ আমার নিজের মেয়ের উপর দিয়ে এসব গেল। এরা ভিতরে এইসব কিছু বলা বলি করছিল কি, তখন এদিকে মীরা জানালা দিয়ে এদের সব কথাবার্তাগুলো রেকর্ড করে লাইভ টেলিকাস্ট করে দেয়। তারপর কি আর, সবার মাঝে এই নিউজটাই ছড়িয়ে পড়ে আর কি, যেখানে মিনিস্টারের নিজের মেয়ে সুরক্ষিত না,
সেখানে বাকি আমার আপনার মতো সাধারণ মেয়ের কেমন হালত হবে। এদিকে পুলিশ অফিসার গৌতমরা বুঝতে পারছে না যে মিডিয়া এতটা দ্রুত এইসব নিউজগুলো কোথা থেকে পাচ্ছে। কল করে বিষয়টা গৌতম মিনিস্টারকে জানায়। মিনিস্টারও বলে এদের চোখ ফাঁকি দিয়ে কিছু করতে পারবো না। যতই মিডিয়ার থেকে দূরে যাওয়ার চেষ্টা করব, তারা তত দ্রুত আমাদের কাছে পৌঁছাবে। তাই এক কাজ করো, তুমি মিডিয়ার সব লোকদেরকে ডাকো, তাদেরকে এই বিষয়ে সব কিছু বলে দাও। কথা মতো গৌতম পরবর্তী সিনে মিডিয়ার কিছু লোকদেরকে ডেকে তাদের সাথে একটা কনফারেন্স করতে শুরু করে। মিডিয়ার লোকজন তাকে জিজ্ঞাসা করছিল যে এত বড় একটা লোকের মেয়ের সাথে এমনটা কিভাবে হলো, যার কাছে আমরা এতদিন সুরক্ষা চাইছিলাম তার মেয়ের সাথেই এমন ঘটনা, এখন এর জিম্মেদারি কে নিবে। গৌতম বলে, দেখুন, আমরা খবর পেয়েছিলাম যে এরকম এরকম জায়গায় একটা মেয়ের সাথে এরকম খারাপ হয়েছে। খবর পাওয়ার সাথে সাথে আমরা ওইখানে ছুটে যাই। সুমতির গাড়ি ওখানে একটু দূরে রাখা ছিল, আর যেখানে তার সাথে এমন ঘটনা ঘটেছে সেই ঘটনাস্থলের তার পাশ থেকে আমরা খালি গায়ে সেইখানে দাঁড়িয়ে থাকা একটা লোককে গ্রেপ্তার করি। আমাদের ধারণা অনুযায়ী সুমতির সাথে এমনটা এই লোকটাই করেছে। বর্তমানে সে আমাদের কাস্টডিতে আছে। এমনকি ডিএনএ স্যাম্পল থেকে শুরু করে সব প্রমাণ তার বিরুদ্ধেই। বাকিটা আমাদের জিজ্ঞাসাবাদের পরে জানা যাবে যে সে এমনটা কেন করেছে এবং তার সাথে এসবে আর কেউ জড়িত আছে কিনা। এটা বলতে সিন থানার ভিতর পুলিশ কাস্টাডিতে চলে যায়। দেখা যায় ঘটনাস্থল থেকে যে লোকটাকে তারা ধরে নিয়ে এসেছে একে তারা অনেক মারধর করছিল। আর এখানে গিয়ে দেখা যায় সেই লোকটা অন্য কেউ না, ওটা ছিল সেই শিবাই, যার সাথে একটু আগে আমরা পরিচয় হয়েছিলাম, সেই ল কলেজের ধার্মিক স্টুডেন্ট। শিবাকে বেদরক মারধর করে জিজ্ঞাসা করা হচ্ছিল যে বল কেন করেছিস এমনটা, আর তোর সাথে কে কে আছে, সত্যিটা স্বীকার করে নে, না হলে সারা জীবন এইখানে পচে মরবি। দেখা যায় শিবাও এতগুলো মার খাওয়ার পরও সে চুপচাপ সহ্য করে যাচ্ছিল, কোনো কিছু স্বীকার করবে তো দূরে থাক, কোনো কথা বলছিল না। অন্যদিকে আমরা দেখি হসপিটালে মিনিস্টার তার মেয়ের পাশে বসে কান্না করছিল। কিছু পুরনো বিষয় নিয়েও সে ভাবছিল, যেখান থেকে আমরা এটুক বুঝতে পারি তার মেয়ে সুমতির সাথে তার তেমন একটা জমতো না। মূলত সুমতি তার বাবার কিছু কিছু কর্মকাণ্ড একদমই সহ্য করতো না, যেমনটা মিনিস্টারও তার মেয়ের এরকম একা একা অনেক রাত পর্যন্ত বাইরে চলাফেরা, একা একা পার্টিতে যাওয়া, এগুলো পছন্দ ছিল না। সুমতি পুরোপুরি তার নিজের ইচ্ছা মতোই চলত, বাবার কথার তেমন একটা গুরুত্ব দিত না। যেসব নিয়ে ভাবতে ভাবতে মিনিস্টার এখন আফসোস করছে তার কি এমন ভুল হয়েছিল মেয়েকে এসব থেকে সে বাঁচাতে পারলো না, এসব থেকে দূরে রাখতে পারলো না। যদি সে ঠিকঠাকভাবে শাসন করতে পারত তাহলে আজ এমন দিন দেখতে হতো না। যাই হোক, অন্যদিকে পুলিশ স্টেশন দেখা যায় পুলিশ অফিসার গৌতম শিবাকে অনেক টর্চার করে, অনেক রকম করে জিজ্ঞাসাবাদ করে। বলে ওই সময় তুই মাঝরাতে ঘটনাস্থলে কি করছিলে, তাও আবার খালি গায়ে। কিন্তু এর জবাবেও শিবা কিছু বলছে না, তাই গৌতমও আবার তাকে পেটাতে শুরু করে। ওইদিকে হসপিটালে সুমতির মা মেয়ের জন্য অনেক কান্না করছিল। মিনিস্টার বউকে সান্ত্বনা দিয়ে বলে, ডক্টর বলেছে সে এখন বিপদমুক্ত, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, তবে হোঁশে আসতে আরও কিছু সময় লাগবে। এরপর আমরা এদিকে মীরাকে দেখি, যে কিনা তার ক্যামেরাম্যানকে সাথে নিয়ে এবার পুলিশ স্টেশনে গিয়ে হাজির। আর ওই যেদিকে ভিতরে পুলিশরা যে শিবাকে মারধর করে জিজ্ঞাসাবাদ করছিল, মীরারা কি করে সব কিছু ভিডিও করে লাইভ টেলিকাস্ট করে দেয়। এরই মাঝেই মীরা এটাও নোটিস করতে পারে যে শিবা কোনো কথা বলছে না, শুধু মার খেয়ে চলেছে, পুলিশকে কোনো জবাব দিচ্ছে না। মীরা এখান থেকে সব প্রমাণগুলো কালেক্ট করে সেগুলো টেলিকাস্ট করে দেয়। আর নিউজে এইসব কিছু দেখার পর পাবলিক তো ধুমিয়ে মীরার মতো একজন রিপোর্টারের তারিফ করে যায়, যে এত সাহসী একটা মেয়ে, যে কিনা কোনো রকমের কোনো ভয় না পেয়েই সবার সামনে যেটা সত্যি ওটাই নিয়ে আসছে। এর পরবর্তী সিনে মীরা যখন তার বাসায় ফিরে আসে, তখন তার বাসায় একটা কাজের মহিলা ছিল, যে কিনা মীরাকে বলতে শুরু করে, ম্যাডাম, আমি এই শিবার ছেলেটাকে অনেক ভালো মতো চিনি, তার ছোটবেলা থেকে আমি তাকে দেখে আসছি, অনেকটাই সিধা সাদা একটা ছেলে। আমাদের বস্তিটা অনেক গরিব একটা বস্তি, ওইখান থেকে সে একমাত্র ছেলে যে কিনা লেখাপড়া করে মেহনত করে এইটুকু উঠে এসেছে। আমার মনে হচ্ছে না অন্তত এই ছেলেটা এরকম একটা কাজ করতে পারে। দেখলাম আপনিও বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করছেনই, তাই যেটা সত্যি ওটাই আপনি সবার সামনে নিয়ে আসুন। এর কাছ থেকে এইসব শোনার পর মীরাও চিন্তার মধ্যে পড়ে যায় যে সত্যিই তো কোনো না কোনো একটা গড়বড় তো এখানে চলছেই। কেস যতটা সোজা সাপটা দেখা যাচ্ছে ততটাও কিন্তু না। এইসব নিয়ে চিন্তা করতে করতে মীরা কেসটা নিয়ে এসে আরও ডিটেলসে তার মতো তদন্ত করতে শুরু করে। যাই হোক, এভাবেই দেখতে দেখতে প্রায় কয়েক সপ্তাহ পার হয়ে যায়, কিন্তু এখনও পর্যন্ত পুলিশ শিবাকে এত এত টর্চার করার পরও তার মুখ দিয়ে কিছু বের করতে পারল না, যার কারণে কেসটাও এখনও ওভাবে পেন্ডিংয়ে পড়ে আছে। ফলে বুঝতে তো পারছেন মিডিয়াও পুরোপুরি দমে ডিপার্টমেন্টের পিছনে লেগেছিল। এসবের মাঝেই তদন্ত করতে করতে মীরা একদিন শিবার মায়ের সাথে গিয়েও দেখা করে তার কাছ থেকে শিবার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্য।
শিবার মা বলে যে ম্যাডাম, আমার ছেলে এমনটা করতে পারে না। বিশেষ করে সে মহিলাদের অনেক সম্মান করত। আপনি যার কাছ থেকে জিজ্ঞাসা করার করুন, সবাই এটাই বলবে, তার ব্যাপারে কেউই খারাপ বলবে না। দয়া করে আপনি আমার ছেলেটাকে বাঁচিয়ে নিন। সত্যি কি সেটা সবার সামনে নিয়ে আসুন। সব শুনে মীরাও বলে যে আপনি চিন্তা করবেন না, আমার পক্ষ থেকে যেটুক সম্ভব আমি করে যাব। কেসটা নিয়ে এমনিতেও আমার আগে থেকে সন্দেহ, এখন অপেক্ষা শুধু কেসটা কুটে যাওয়ার। আর যখনই কেসটা কুটে গিয়ে পৌঁছাবে তখনই আমি আমার তরফ থেকে শিবাকে সাহায্য করে যাব। তো এভাবে দেখতে দেখতে কিছুদিন পর গিয়ে দেখা যায় শিবার সেই কেসটা কোর্টে গিয়ে গড়িয়েছে। আর তার বিপক্ষে এখানে রেহমাত নামের এই ক্রিমিনাল লয়ারটা দাঁড়িয়েছে। রেহমাত কোর্টে সবার সামনে বলে, জজ সাহেব, এই শিবা অনেকটাই ঘৃণ্যতম একজন অপরাধী, যে কিনা তার নিজের কলেজেরই মেয়ে সুমাতির সাথে এরকম খারাপ করেছে। আর এখন মুখ দিয়ে সেটা স্বীকারও করছে না। আর করবে বা কেন? কারণ তার এসব কর্মকাণ্ডে তার একটু পরিমাণও যে আফসোস নেই। তাই জজ সাহেব, এরকম লোকদের কঠিন থেকে কঠিন শাস্তি পাওয়া দরকার, যাতে আগে গিয়ে এরকম কাজ করতে আর কেউ যেন 10 বার ভাবে। এখন এইসব কিছু শোনার পর জাজ শিবার থেকেও জিজ্ঞাসা করে যে শিবা, তোমার পক্ষে কেসটা কে লড়বে? তোমার পক্ষের কোনো লয়ার কি আছে? এইটা জিজ্ঞাসা করতেই এইখানে গিয়ে প্রথমবারের মতো শিবা তার মুখ থেকে কথা বলে। জজ সাহেব, আমি একজন ল কলেজের স্টুডেন্ট। আমিও ল নিয়ে পড়ালেখা করছিলাম। ভেবেছিলাম পড়ালেখা শেষ করে একজন ক্রিমিনাল লয়ার হব, কিন্তু এখানে এসে যেন সব কিছু থমকে গেল। তাই আমি চাই আপনি আমাকে অনুমতি দিন যেন আমি নিজের কেসটা নিজেই লড়ে আমার স্বপ্নটা পূরণ করতে পারি। জাজ এটার জন্য তাকে পারমিশন দিয়ে দেয়, যার সাথে সাথে শিবও তার ডিফেন্স শুরু করে। জজ সাহেব, এই ঘটনাটা হয়েছে আজ প্রায় 30 দিন হয়ে যাচ্ছে। ভিকটিম সুমতি এখনও হসপিটালে পড়ে আছে। তবে তার মুখ থেকে এখনো এইটা জানা যায়নি যে তার সাথে যে আমি এই কাজটা করেছি। সে কি এরকম কোনো কিছু বয়ান দিয়েছে? দেয়নি। তারপরও পুলিশরা তার স্টেটমেন্ট ছাড়াই আমাকে লকআপে নিয়ে গিয়ে অনেক টর্চার করেছে। অনেক করে তারা চেয়েছে আমার মুখ দিয়ে সেটা কবুল করানোর জন্য। এখন এটা শুনে জাজ সেই কেসের দায়িত্বে থাকা পুলিশ ইন্সপেক্টর গৌতমকে কাঠগড়ায় নিয়ে আসে। জিজ্ঞাসা করে যে আপনারা কোন প্রমাণের উপর ভিত্তি করে একে এতদিন গ্রেপ্তার করে রেখেছেন। তো গৌতমও তার মতো করে বলে যে স্যার, ভিকটিম সুমাতি ঘটনার পর থেকে এখনো পর্যন্ত জবানবন্দি দিবে এরকম হালতে আসেনি। ডক্টররাই এটা কনফার্ম করেছে। অবশ্য আমরা আমাদের মতো তদন্ত করে যা প্রমাণ পেয়েছি সবগুলো ছিল এই শিবার বিপক্ষেই। ওই দিন যখন কলেজে পার্টিটা হচ্ছিল তখন কলেজ থেকে আমাদের পুলিশ স্টেশনে একটা কল এসেছিল। বলা হয়েছিল যে সেই ফেয়ারওয়েল পার্টিতে পুলিশের প্রোটেকশনের প্রয়োজন ছিল। কল্পে আমিও 2 জন কনস্টেবলকে সেখানে পাঠিয়ে দিই। ওই পার্টিতে কলেজের সকল স্টুডেন্টরা মিলে জমিয়ে তারা পার্টি করছিল, যেখানে সুমাতিও ছিল। পার্টি শেষ হয়ে যাওয়ার পর সুমাতি যখন তার গাড়ির দিকে ফিরছিল তখনই তাকে ধরে জঙ্গলের ভিতরের দিকে নিয়ে গিয়ে তার সাথে এরকমটা করা হয়। আবার ঠিক ওই মুহূর্তেই আমার পাঠানো সেই 2 কনস্টেবলগুলো তারা নিগরানি করতে করতে যখন ওখানে যায় তখনই তারা সুমতিকে অনেক খারাপ অবস্থায় পায়। আর তার ঠিক পাশেই খালি গায়ে এই শিবাকেও। সাথে সাথে তারা শিবাকে ধরে কাস্টডিতে নিয়ে নেয়। তারপরও আমরা উপযুক্ত প্রমাণের জন্য ডিএনএ টেস্টও করি। সুমতির শরীরের উপর একটা চুল পাওয়া গেছিল সেটার, আর সন্দেহ মোতাবেক সেটা এই শিবার সাথে ম্যাচিং হয়ে যায়। আর এইটুক প্রমাণই যথেষ্ট ছিল তাকে ধরে কাস্টডিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার। তো এইসব বলাই জাজ বুঝতে পারে পুলিশ অফিসার গৌতমের দিক থেকে সে কিন্তু সঠিক। এবার ডিফেন্স লয়ার রেহমাত সুমাতির এক বান্ধবীকে কাঠগড়ায় নিয়ে আসে। তাকেও ও রাতের ব্যাপারে জিজ্ঞাসা করে যে কি হয়েছিল না হয়েছিল। সুমাতির বান্ধবীটাও বলে পার্টি শেষ হয়ে যাওয়ার পর আমরা যে যার মতো করে বাসায় যাওয়ার জন্য বের হই। আমরা সবাই আমাদের মতো করে গাড়ির পাশে চলে যাই, কিন্তু সুমতি সেইখানে আসে না। তার জন্য অপেক্ষা করতে করতে এক পর্যায়ে আমরা তাকে এদিক সেদিক খুঁজতে শুরু করে দিই। যার পরেই একটু জঙ্গলের ভিতর যেতেই এই শিবাকে আমরা সেখানে দেখতে পাই খালি গায়ে। পরিবেশ তো এমন ছিল যে মনে হচ্ছিল যেন এইসব কিছু এই শিবাই করেছে। আমাদের সবার এমনটাই ধারণা। তো এদের কাছ থেকে এইসব জিজ্ঞাসাবাদ করার পর রেহমাত এবার সুমাতির যে ড্রাইভারটা ছিল তাকে কাঠগড়ায় নিয়ে আসে। বলে, এই শিবাকে তুমি আগে কখনো দেখেছিলে কি? এই ড্রাইভারও আন্ধাধুন একটা বলে দেয়, জি স্যার, দেখেছি তো। এই হরহামেশাই আমাদের গাড়িটাকে অর্থাৎ সুমতি ম্যাডামকে ফলো করত। আর ঘটনার ওই দিনও তো সে হলুদ একটা টি শার্ট পরে সুমতি ম্যাডামকে ফলো করছিল। এখন এইটা শুনে শিবা জিজ্ঞাসা করে যে আপনি কি চশমা ইউজ করেন? আপনার চোখে কি কোনো সমস্যা আছে কি? ড্রাইভার বলে, কই না তো, আমার তো এরকম কোনো সমস্যা নেই। শিবা বলে, তাইলে বলো দেখি এখন আমি কোন কালারের টি শার্ট পরে আছি? এই প্রশ্নে এই ড্রাইভারও হড়বড় করে বলতে শুরু করে, এটা কেমন প্রশ্ন, তুমি হলুদ টি শার্টই পরে আছো। এখন এটা শুনে পুরো কুড়ে তো সবাই হাসাহাসি করতে শুরু করে দেয়। শিবা বলে যে দেখুন জজ সাহেব,
এই লোক হলুদ আর নীল রঙের মধ্যে কোনো পার্থক্য বোঝে না, যার অর্থ একে তো ওই লোকের চোখে কোনো একটা কালার ব্লাইন্ডনেসের সমস্যা আছে, আর দ্বিতীয়ত মনে হচ্ছে যেন একে পুরোপুরি ট্রেনিং দিয়েই এখানে পাঠানো হয়েছে। তো এইসব দেখে সবাই তো রীতিমতো শখ। জাজু রেহমাতকে কেসটা আগে বাড়ানোর জন্য সিদ্ধান্ত দেয়, এরকম বাকওয়াস উইটনেসদেরকে না ডেকেই। তো যারপর গিয়ে রেহমাত আরও শক্ত প্রমাণের জন্য ওই ডক্টরটিকে কাঠগড়ায় নিয়ে আসে, যে ডক্টরটা সুমতির ট্রিটমেন্ট করছিল। এই ডক্টরও জানায়, জজ সাহেব, আমি যখন প্রথমবার সুমতিকে দেখেছিলাম তার বডিতে অনেকগুলো টর্চারের চিহ্ন ছিল। তারপর যখন তার বডি থেকে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট এবং ডিএনএগুলো ম্যাচ করে দেখি, তখন সেগুলো শিবার সাথে ম্যাচ হয়ে যায়। আর সব কিছুর রিপোর্ট বানিয়ে আমি অলরেডি তো পুলিশ অফিসার গৌতমকে দিয়ে দিয়েছি। শিবা এই ডক্টরের কাছ থেকে জিজ্ঞাসা করে যে, ম্যাডাম, আপনি যেই সুমতির বডি থেকে পাওয়া টর্চারের চিহ্নের ব্যাপারে বলছেন, ওইগুলো দেখে আপনার কি মনে হচ্ছিল? একজনের পক্ষে কি তাকে ওরকম টর্চার করা সম্ভব ছিল কি? এখন শিবার এরকম প্রশ্ন শুনে ডিফেন্স লয়ার রেহমাত চিল্লিয়ে বলে ওঠে যে, দেখুন জজ সাহেব, এ কেমন কেমন বিয়াদব কথা বলছে। জাজু বলে, শিবা দেখো, যদি কোনো সঠিক লজিক থাকে তাহলে সেটাই বলো, এদিক সেদিকের কথা বলো না। শিবা বলে, জজ সাহেব, আমি সেটাই করছি। ওই দিন আমিও সুমতির হালত কীরকম ছিল দেখেছিলাম, আর দেখে যেটুকু বুঝতে পেরেছিলাম, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তার এমন হালত একজনের দ্বারা হয়নি, নিশ্চয় দুজন কিংবা এর বেশি লোকই এর সাথে জড়িত ছিল। তাই আমার প্রথমত কথা হচ্ছে এটাই, অবশ্যই সুমতির জান এখন ঝুঁকির মধ্যে আছে, কারণ সে হুঁশে আসতেই যদি আসল সত্যটা সবার সামনে বলে দেয়। শিবার এই কথাটা শুনে জাজেরও তার এই কথাটা সঠিক মনে হয়, কিন্তু তার মধ্যে পড়ে যায় লাঞ্চ ব্রেক। বাকি কোর্ট এর কয়েক মিনিট পরে শুরু হবে। ততক্ষণ এদিকে আমাদের নিউজে দেখানো হয় মিনিস্টার তার পদ থেকে রিজাইন করে নিয়েছে, আর তার কথা ছিল সে এত পাওয়ারফুল একটা লোক হওয়া সত্ত্বেও সে তার নিজের মেয়েকে রক্ষা করতে পারল না, তাইলে মিনিস্টারের চেয়ারে বসে সে কী বা করবে। আর অন্যদিকে সে রিপোর্টার মীরা, যে কিনা শিবার মাকে কথা দিয়েছিল যে সে তার তরফ থেকে পুরোপুরি শিবাকে সাহায্য করবে, এখন সে হসপিটাল গিয়ে ওখান থেকে কিছু রিপোর্ট কালেক্ট করে সেইগুলো নিয়ে এসে শিবার অবধি পৌঁছে দেয়। যার একটু পরে কোর্টের পরবর্তী কার্যক্রম শুরু হয়। আর কোর্ট শুরু হতে এখানে শিবাও মীরার নিয়ে আসা সেই রিপোর্টের ফাইলটা দিয়ে সেটা খুলতে বলে। কথা মতো জাজু যখন এটা খুঁজছিলই, তখন খবর আসে হসপিটালে সুমতির মৃত্যু হয়ে গেছে। যে নিউজটা শোনার পর কোর্টে সবার তো হুঁশি উড়ে যায় একদম। সবচেয়ে বড় ঝটকা লাগে হচ্ছে শিবারই, কারণ তাকে এসব কিছু থেকে বের করতে পারত একমাত্র সুমতির মুখের বয়ানেই। যেমনটা সে সন্দেহ করেছিল তেমনটাই হয়েছে, কেউ প্রমাণ মেটানোর জন্য তাকে মেরে দিবে। জাজ ডক্টরকে জিজ্ঞাসা করে যে সুমতি কিভাবে মারা গেছে। ডক্টর জানায়, স্যার, ঘটনার পর থেকে সুমতির হালত অনেকটাই খারাপ ছিল। একটু আধটু সে রিকভার হচ্ছিল তো বটে, কিন্তু হঠাৎ করে আবার তার শরীর খারাপ হতে শুরু করে, আর এরই মাঝে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়ে গেছে। এখন এটা শুনে শিবার কেমন যেন সন্দেহ লাগে। বলে, জজ সাহেব, ডক্টর তো বলেছিল যে 48 ঘন্টার মধ্যেই সুমতি সুস্থ হয়ে যাবে, তারপর তার মুখ থেকে সবকিছু জানা যাবে। তাইলে হুট করে এমন কি হয়ে গেল যে তার হার্ট অ্যাটাক চলে আসলো? এর জবাবে ডক্টরটা বলে, জজ সাহেব দেখুন, আজকালকার দিনে তো একজন হেলথি লোকেরও হার্ট অ্যাটাক আসতে কোনো সময় লাগে না। এর উপর সুমতি ছিল তো একজন পেশেন্ট, তাও আবার এরকম রেপ কেসের, তাই তার এরকম মৃত্যু হওয়া ওটা স্বাভাবিকই। জাজু বলে, শিবা, ডক্টর যা বলছে ওটা তো ঠিকই বলছে, কথায় তো লজিক আছে, এমনটাও তো হতে পারে। তো এখানে গিয়ে শিবা জজ সাহেবকে আবারও মিনতি করে সুমতির ও ড্রাইভারটিকে আবারও কাঠগড়ায় নিয়ে আসার জন্য। কথা মতো সেই ড্রাইভারকেও কাঠগড়ায় নিয়ে আসা হলে তখন শিবা তাকে বলে, এই একটু আগেই আমার একটা বিষয় মনে পড়ল। ঘটনার 3-4 দিন আগে সুমতির সাথে এমন কিছু একটা তো ঘটেছিল, যে ঘটনার পর 3টা ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছিল। তো তখন কি হয়েছিল আর ঘটনাটা কি ছিল ওটার ব্যাপারে যদি আপনি জানেন তাহলে সবার সামনে বলুন একটু। ড্রাইভারটাও বলে, হ্যাঁ, আমার মনে আছে। একদিন সুমতি ম্যাডাম তার বন্ধুদের সাথে কলেজের পাশেই একটা চায়ের দোকানে গিয়েছিল, আর এরই মাঝেই ওখানে কলেজেরই 3জন ছেলে এসে সুমতিকে বলতে শুরু করে, সুমতি, তোমার বাবা তো একজন মিনিস্টার, শহরে দিন দিন কিরকম অপরাধ হচ্ছে, এসব কিছু দেখার পর তোমার বাবা কিছু করতে পারছে না কেন? আমাদের কাছে তো এই খবরটাও আছে তোমার বাবা ওদের কাছ থেকে টাকা খেয়ে অপরাধীদের শাস্তি পাওয়া থেকে বাঁচিয়ে নেয়। ঘুষের টাকা খেয়ে তোমরা এত বড় লোক হয়েছ। এখন এইসব শুনে সুমতির গায়ে লাগায় সে তখন ছেলেগুলোর উপর রেগে গিয়েছিল। তাদের মধ্যে একটা ঝগড়া শুরু হয়ে যায়, যেগুলো দেখে তখন ড্রাইভার সুজাত সুমতির বাবা মিনিস্টারকে কল দিয়ে সবকিছু বলে দেয়। যারপর সে সুমতিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। শিবা বলে, তারপর কি হয়েছিল? ড্রাইভার বলে, কি আর হবে, মিনিস্টার সাহেবকে কল করার সাথে সাথেই উনি পুলিশ পাঠিয়ে সেই ছেলেগুলো 3জনকেই গ্রেপ্তার করিয়ে দেয়। তাদের তখনই ধরে থানায় নিয়ে যাওয়া হয়। অবশ্য এই ঘটনায় সুমতি ম্যাডাম নিজেও তখন অনেক আফসোস করেছিল যে ছোটোখাটো একটা বিষয় নিয়ে এই 3জন ছেলেগুলোকে পুলিশ ধরে নিয়ে গেল,
তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। শিবা বলে তারপর সে তিনজনের সাথে তারপর কি হয়েছিল। ড্রাইভার বলে পুলিশ তখন তাদের ধরে নিয়ে যাওয়ার পর বাকি কি হয়েছিল ওরা তো পুলিশই বলতে পারবে। এরপর শিবা পুলিশ ইন্সপেক্টর গৌতমকে কাঠগড়ায় নিয়ে আসে, জিজ্ঞাসা করে ও ছেলেগুলোকে ধরে নিয়ে যাওয়ার পর কতদিন আপনি তাদের লকআপে রেখেছিলেন। গৌতম বলে আমি শিওর বলতে পারবো না, কারণ রোজই তো এরকম কত কেসে আসে, আমার ঠিকমতো মনে নেই। এটা শুনে অবশ্য কুড়ে সবাই একটু মাতামাতি করে যে এটা কেমন কথা, পুলিশ কি এইসবের কি রেকর্ডও রাখলো না, এদের মধ্যে এইসব চলছিল কি। অন্যদিকে আমরা সেই রিপোর্টার মীরাকে দেখি যে কিনা ওই ঘটনাস্থলে গিয়ে কিছু প্রমাণ কালেক্ট করতে শুরু করে যেখানে সুমতির সাথে খারাপ হয়েছিল। আর এইখান থেকে একটু দূরেই এদিক সেদিক খোঁজাখুঁজি করতেই মীরা এখানে সুমতির একটা হেয়ারিং এড খুঁজে পায়। অর্থাৎ সুমতির কানে একটু সমস্যা ছিল, যার জন্য সে সবসময় একটা হিয়ারিং এড ইউজ করত। এখন এইটা কোনো সাধারণ হেয়ারিং এড ছিল না, এটা এমন একটা জিনিস ছিল যার মধ্যে কথাবার্তাও রেকর্ড করা যেত। খুবই কাজের একটা জিনিস মীরার হাতে লেগেছে। এরপর মীরা এখান থেকে আরেকটু সামনের দিকে যেতেই ওখানে একটা মন্দির ছিল, যে মন্দিরে মূলত শিবা সবসময় পুজো পাঠ করতে আসত। ঠিক ওই দিন রাতেও এসেছিল। মীরা এখানে নোটিস করে সে মন্দিরে একটা সিসি ক্যামেরা লাগানো আছে। আর যেদিন সুমতির সাথে ঘটনা ঘটেছিল ওই দিন ছিল শিবরাত্রির দিন, তাই ওই দিন পুজো করতে শিবা এ জায়গায় আসে। মীরা এখানে ওই দিনের সিসিটিভি ফুটেজ চেক করে সবকিছু জানতে পারে যে ওই দিন শিবা পুজো করতে এসেছিল ওটা সত্যি। মীরা সবকিছু এক জায়গায় করার পর সেইখানে সত্যিটা জেনে যায়, আর সবগুলো একত্রে করে ডিটেলস অনুযায়ী সেগুলো পরের দিনই শিবার কাছে নিয়ে পৌঁছে দেয়। যার পরবর্তী দিনই কোর্টে তাদের কেসটা শুরু হতেই শিবা সবগুলো প্রমাণ এক এক করে জাজের সামনে রাখে। বলে জজ সাহেব আমাকে 10 মিনিট সময় দিন, আমি সব কিছু ক্লিয়ার করে দিচ্ছি। পুলিশ অফিসার গৌতমকে কাঠগড়ায় নিয়ে এসে শিবা সুমতির ওই হেয়ারিং এডটাকে দেখিয়ে জিজ্ঞাসা করে এটা কি চেনেন, এর ব্যাপারে কিছু বলতে পারবেন। গৌতম বলে আমরা এর ব্যাপারে কিছু জানি না, তুমি এটা কিভাবে শিওর দিয়ে বলছো যে জিনিসটা যে সুমতিরই। শিবা প্রথমে বিষয়টা সবার সামনে কনফার্ম করার জন্য সুমতির যে কজন ফ্রেন্ড ছিল এবং তাদের কলেজের যে প্রফেসর ছিল এক এক করে তাদের সবাইকে কাঠগড়ায় নিয়ে আসে এবং সবাইকে জিনিসটা দেখিয়ে জিজ্ঞাসা করে যে এটা সুমতির কিনা, সবার সামনে বলো। এরাও বিষয়টা কনফার্ম করে যে এটা সুমতিরই। সে সব সময় ক্লাসে এটা বেশি ইউজ করত, বিশেষ করে প্রফেসরদের লেকচার রেকর্ড করার জন্যই। এবার শিবা গৌতমকে আবারও কাঠগড়ায় নিয়ে এসে বলে যে স্যার এবার তো সত্যিটা স্বীকার করুন যে আপনি ওই 3 জন ছেলেগুলোকে কদিন লকআপে রেখেছিলেন, যাদের সাথে চায়ের দোকানে সেইখানে সুমতির ঝামেলা হয়েছিল। এটা শুনে গৌতম একটু ভাবনা চিন্তা করার পর বলে ওঠে হ্যাঁ এখন মনে পড়েছে, ওই দিন রাতে কলেজ থেকে আমার কাছে কল আসে, যখন বলা হয়েছিল ফেয়ারওয়েল পার্টিতে পুলিশের সিকিউরিটি প্রয়োজন। কথা মতো আমি 2 জন কনস্টেবলকে সেইখানে পাঠিয়েছিলাম। তখন তাদের সাথে মাঝপথেই ওই 3 জনকেও ছেড়ে দেওয়া হয়, কারণ তারাও ছিল ওই কলেজের স্টুডেন্ট। অবশ্য ছাড়ার আগে তাদের পুরোপুরিভাবে ওয়ার্নিং দেওয়া হয় যে পরবর্তীতে যেন তারা আর সুমতিকে ডিস্টার্ব না করে। এবার শিবা বলে জজ সাহেব ওই দিন রাতের আসল রহস্যটা মন্দিরে থাকা সিসি ক্যামেরার ফুটেজে দেখতে পারবেন, সাথে সুমতির এই হেয়ারিং ডিভাইসটার মধ্যেও। তো এইখানেই এইভাবেই এক এক করে পুরো ঘটনাটা শিবা আবারও শুরু থেকে সবার সামনে উপস্থাপন করে। ওই দিন সুমতি তাদের ফেয়ারওয়েল পার্টিতে অনেক পরিমাণে নেশা করেছিল। তার ড্রাইভারকেও পাঠিয়ে দিয়েছিল যে তার দেরি হবে, যখন কল করে তখন আসার জন্য। পার্টির মাঝখানে সুমতি এক পর্যায়ে তার গাড়ির কাছে যায় সেখান থেকে তার মোবাইলটা নিতে, আর গাড়ি ওপেন করতেই ওখানে বিয়ারের বোতল দেখে সুমতি সেইখানে দাঁড়িয়ে আবারও ড্রিঙ্কস করতে শুরু করে দেয়। তখন এরই মাঝে সেইখানে এসে হাজির হয়ে যায় ওই 3 ছেলেগুলো যাদের সাথে সুমতির ঝামেলা হয়েছিল। তারাই সবেমাত্র জেল থেকে ছাড়া পেয়েছে। এখন সুমতিকে দেখে তাদের রাগ কন্ট্রোল হচ্ছিল না, কারণ এই মেয়েটার কারণে তারা জেলে গেছে, তাদের নামের পাশে এখন ক্রিমিনাল নামটা লেগে গেছে। সুমতির সামনে এসে তারা তাকে হুমকি দিতে শুরু করে যে তোর কারণেই তোর বাবা আমাদের জেলে ঢুকিয়ে দিয়েছিল, যেখানে আমরা সত্যিটাই বলেছিলাম। সবার সামনে আমাদের নানা রকম করে বেজ্জুত করা হয়েছে, তাই এর হিসাব এখন আমরা তোর কাছ থেকে তুলবই। দেখবো এখন তোর বাবা কি অ্যাকশন নেয়। এতদিন তো অন্যের মেয়ের সাথে হচ্ছিল দেখে চুপচাপ ছিল, এখন নিজের মেয়ের সাথে হলে বুঝবে। এসব বলে তারা সুমতিকে ওখান থেকে টেনে হিচড়ে জঙ্গলের ভিতরের দিকে নিয়ে যায়। তারপর তাকে মেরে ধরে টর্চার করে এক এক করে তার সাথে খারাপ করতে শুরু করে দেয়। এইসবের মাঝে সুমতির হেয়ারিং এডটা ওইখানে পড়ে গেছিল, যেটার মধ্যে তখন রেকর্ডিং অন হওয়ায় সব কিছু রেকর্ড হয়েছিল, যেগুলো থেকে শিবা এখন সব কিছু প্রমাণ করতে পারছে। তো এরা যখন সুমতির সাথে এসব করছিল তখন সেই সময় পাশ দিয়েই শিবা যাচ্ছিল হচ্ছে মন্দিরে। সুমতির চিৎকার শুনে সে ভিতরের দিকে ছুটে যায়। শিবার আসার শব্দ পাওয়ার সাথে সাথে ওরা 3 জন তো পালিয়ে যায়। তারা প্ল্যান করেছিল তো সুমতিকে মেরে দিবে, কিন্তু শিবা চলে আসায় তারা সেটা পারে না।
এদিকে শিবা এসে সুমতিকে এমন হালতে দেখে সে তাড়াতাড়ি তার শার্টটা খুলে তার গায়ে পরিয়ে দিচ্ছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে সেখানে পুলিশ আর সুমতির বান্ধবীরা এসে হাজির হয়ে যায়। তারা এসে এটা দেখে ধারণা করে নেয় যে শিবাই সুমতির সাথে এমনটা করেছে। তাই তখন শিবার কোনো কথা না শুনে তাকে জেলে ধরে নিয়ে যাওয়া হয়। মূলত এই সব কিছুই মন্দিরের সিসিটিভি ফুটেজে এবং সুমতির হিয়ারিং এডে কভার হয়েছিল, যা থেকে এখন শিবা কোর্টের সবার সামনে সবকিছু ক্লিয়ার করে। আর এইসব কিছু বলার পর এবার শিবা সুমতির বাবা মিনিস্টারকেও কাঠগড়ায় নিয়ে আসে। শিবা এখানে মিনিস্টারকে হালকা করে টাচ করে তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করছিল, কিন্তু শিবার এই টাচটা মিনিস্টারের একদমই পছন্দ হয় না। কারণ ওই যে শিবা যে ছিল একজন নিচু জাতের ছেলে, আর মিনিস্টার তো অনেক বড় লোক, অর্থাৎ এই মিনিস্টার ছিল উঁচু নিচু জাত দেখে সম্পর্ক করা লোক। যাই হোক, শিবা এখানে অনেক বড় একটা সত্যতা রিভিল করে, যেটা হচ্ছে সুমতির মৃত্যুর পিছনে তার বাবারই হাত রয়েছে। শিবা এক এক করে তার মুখোশ খুলতে শুরু করে, বলে, স্যার, আপনি যখন মিনিস্টার ছিলেন তখন শহরে অনেকগুলো মেয়ের সাথে অনেক রকমের খারাপ হচ্ছিল, দিনের পর দিন অনেক রকমের ক্রাইম হচ্ছিল। সবকিছু দেখার পরও আপনি ঠিকঠাকভাবে কোনো রকম অ্যাকশনে যাননি। উপর থেকে সেই অপরাধীদের কাছ থেকে ঘুষ খেয়ে নির্দোষ কতগুলো মানুষদের এইসব কেসের মধ্যে ফাঁসিয়ে দিতেন, ঠিক যেমনটা ওই দিন ওই 3 জন ছেলের সাথেও করেছিলেন, যার জন্য তারা রাগের বসেই আপনার থেকে প্রতিশোধ নেওয়ার জন্যই সুমতির সাথে এমনটা করে বসে। শুধু তাই নয়, এইসব হওয়ার পর এরপর কি হয়েছিল এটাও আমি বলছি, বলে শিবা বলতে শুরু করে। আর এইখানে আমরা দেখতে পাই ঘটনার পর মিনিস্টার যখন সুমতির পাশে গিয়ে কান্না করছিল, তখন ডক্টর তাকে বিষয়টা জানায় যে সুমতির সাথে 1 2 নয়, বরঞ্চ 3 জনে মিলে খারাপ করেছে। এটা শোনার পর মিনিস্টার যখন ওই বিষয়টা আন্দাজ করতে পারে যে এসবে নিশ্চয় ওই 3 জনের হাত রয়েছে, যাদের সে একটু আগে জেলে ঢুকিয়েছিল। এখন এটা যদি বাইরে আসে তাহলে মিনিস্টারের বদনাম হবে। তাই তখন মিনিস্টার পুলিশ ইন্সপেক্টর গৌতম এবং ডক্টর মহিলাটিকে সোজা বলে দেয় যেন এই কথাগুলো হসপিটালের বাইরে না যায়। মিনিস্টার আসলে ভয়ে ছিল যদি পুনরায় সে ওই 3 ছেলেগুলোকে গ্রেপ্তার করায়, তাহলে তাদের এবার কোর্টে তোলা হলে তারা এক এক করে সবকিছু মিনিস্টারের বিরুদ্ধে বলতে শুরু করবে। তখন উল্টো মিনিস্টারের উপরে তদন্ত চলবে, এতে করে তার পলিটিক্যাল কেরিয়ারও পড়ে যাবে টানাপোড়ার মধ্যে। তাই মিনিস্টার ডক্টরকে বলে দিয়েছিল যে এই বিষয়টা যেন বাইরে না যায়। এরপর সে গৌতমকেও বলে যে, গৌতম, এই কেস রিলেটেড তোমরা অলরেডি একটা ছেলেকে গ্রেপ্তার করেছো না, এক কাজ করো, তাকে এসবের মধ্যে ফাঁসিয়ে দাও। গৌতমও কথা মতো সেটাই করছিল, কিন্তু সমস্যা হয়ে যায় ডক্টর অলরেডি রিপোর্ট একটা বানিয়ে নিয়েছিল, যেখানে সে 3 জন অ্যাকিউজডের ব্যাপারে লিখে দিয়েছিল, অর্থাৎ সুমতির সাথে যে 1 2 নয় 3 জনই খারাপ করেছে এটা। পরবর্তীতে অবশ্য সে মিনিস্টারের কথা মতো আরও একটা রিপোর্ট বানায়, যেটা ছিল মিথ্যাটা শিবার বিরুদ্ধেই। তবে এসবের মধ্যে মিনিস্টার থেমে যায় না, এবার সে আরও একটা প্ল্যান বানায়। কিছুদিন পরে ছিল ইলেকশন, তাই জনগণের সিম্পেথি হাসিল করার জন্য সে সিদ্ধান্ত নেয় প্রথমে সে সবার সামনে এরকমটা দেখাবে যে সে পদ থেকে রিজাইন করে নিচ্ছে। চেষ্টা করার পরও ক্রাইম থামানোর জন্য কিছু করতে পারল না এরকমটা দেখিয়ে। তার উপর আবার এমন অবস্থায় তার মেয়ে মারা গেলে সে জনগণের আরও বেশি সিম্পেথি পাবে। এই উদ্ভট চিন্তাটা মাথায় আসতেই মিনিস্টার ওই দিন চুপি চুপি সুমতির স্যালেনের মধ্যে কিছু একটা মিশিয়ে দেয়, যেটার কারণে মূলত সুমতির হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। দেখুন কি ভয়ানক কাণ্ড, সিম্পেথি হাসিলের জন্য নিজেই নিজের পরিবারকে নিয়ে গেম খেলে গেছে। এভাবেই এক এক করে শিবা কোর্টের মধ্যেই মিনিস্টারের মুখ থেকে সবকিছু স্বীকার করিয়ে নিয়েছে। আর সবকিছু শুনে কোর্টও মিনিস্টারকে সহ ওই ডক্টর এবং ইন্সপেক্টর গৌতমকেও আজীবনের জন্য সাসপেন্ড করে দিয়ে তাদের গ্রেপ্তার করে নেয়। এরই সাথে কেসের আসল 3 অপরাধী ছেলেগুলোকেও গ্রেপ্তার করে নেওয়া হয়। এইভাবে শিবা তার বুদ্ধিমত্তার সাথে নিজেকে নিজে নির্দোষ প্রমাণিত করে। আর দেখতে দেখতে মুভিটাও এইখানে শেষ হয়। তো কেমন লেগেছে আপনাদের আজকের এই মুভিটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি এইটুক এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিতে ভুলবেন না যেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।